আমার তো মনে হয় যে এটার আইনগত ভিত্তি আছে। আইনগত ভিত্তি নেই বলা যেত যদি গণভোটের ফলাফল না হতো, কিন্তু গণভোটের ফলাফল তো সুস্পষ্টভাবে হ্যাঁ হয়েছে, এবং শুধু যে হ্যাঁ হয়েছে তা না, খুবই বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠ ভোটে এটা হ্যাঁ হয়েছে। এবং এটা আমার ধারণা বাংলাদেশের সব মানুষ, সব রাজনৈতিক দল সবাই স্বীকার করবেন যে জনগণ সব কিছুর উপরে, জনগণ এমনকি সংবিধানের উপরে। এবং এটার একটা প্রতিফলন আপনি সংবিধানের 7 অনুচ্ছেদে পাবেন, যেখানে বলা আছে জনগণ সব প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। কাজেই জনগণ এই দেশের মালিক, জনগণ এমনকি দেশের সংবিধানেরও মালিক। কাজেই একটা জিনিস যেটা জনগণ বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে হ্যাঁ বলেছেন, সেটার কোনো আইনগত ভিত্তি নেই, এই কথা বলাটা সাংবিধানিকভাবে সঠিক আমি মনে করি না। যদি, এবং এটা যেই যুক্তিতে বলা হচ্ছে সেটা আরও এই কথার দুর্বলতা প্রকাশ করে দেয়। যেমন বলা হচ্ছে যে এটা সংবিধানে নাই, কাজেই এটা অবৈধ। তো সেটাই যদি হয় যে জনগণের কথার উপরে যদি সংবিধানকে আপনার স্থান দিতে হয়, তাহলে তো সংবিধান একটা আসমানি কিতাবের পর্যায়ে চলে যায়, তাই না? যে এই সংবিধান একবারই রচিত হয়েছে এবং জনগণ চাইলেও এটার ব্যাপারে কোনো কিছু করতে পারবে না, এটার কোনো পরিবর্তন করতে পারবে না। এই কথা বলা মানে তো সংবিধানকে জনগণের ঊর্ধ্বে স্থান দেয়া। এটা তো হতে পারে না। জনগণ সবার উপরে, তারপরে সংবিধান, তারপরে সংসদ। আপনি যদি পর্যায়ক্রম চিন্তা করেন, সবার উপরে জনগণ, তারপরে সংবিধান, তারপরে সংসদ। কাজেই সংবিধানের কথা বলে জনগণের রায়কে উপেক্ষা করা মানে তো সংবিধানকে জনগণের ঊর্ধ্বে স্থান দেয়া। আবার রাষ্ট্রপতির আদেশ নিয়ে যেটি বলা হচ্ছে যে এই আদেশ দেওয়ার তার ইখতিয়ার নাই, তো সে বিষয়ে আপনাদের ইয়েটা কি? না, এই জন্যই তো এই আদেশটাকে গণভোটে পাঠানো হয়েছে। এখন তো এটা আর শুধু রাষ্ট্রপতির আদেশ না, গণভোটে আপনার যে বিষয়গুলো গেছে তার মধ্যে ছিল যে 4টা সংস্কার বিষয়ক প্রশ্ন গণভোটে গিয়েছে। এর অতিরিক্ত হিসাবে কিন্তু এটাও গণভোটে গিয়েছে যে জনগণ এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সম্মতি দিচ্ছে কিনা। এবং যেহেতু এখন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে হ্যাঁ হয়েছে, এই আদেশটাকে কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতির আদেশ বলার কোনো সুযোগ নেই। এটা জনগণের দ্বারা অনুমোদিত একটা আদেশ। যদি গণভোটের ফলাফল না হতো তাহলে তো এই পুরো প্রক্রিয়াটাই না হয়ে যেত। এবং এখানে কিন্তু অনেক একটা রিস্ক নিয়ে এই গণভোটে কিন্তু যাওয়া হয়েছে, কারণ গণভোটে কিন্তু না হতে পারত। যেমন অনেকে বলছিলেন যে যারা ধরেন 2025 সালে ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তারা খুবই উৎসাহ দিবেন মানুষকে এই পুরো প্রক্রিয়াটা যাতে নষ্ট হয়ে যায় সেজন্য না ভোট দেওয়ার, এবং একটা সম্ভাবনা কিন্তু ছিল না জয়যুক্ত হওয়ার। এমনকি বিএনপির ব্যাপারটাও পুরোপুরি পরিষ্কার হয়নি। কাজেই এটা কিন্তু খুবই একটা এখানে, তারপরেও এটা জনগণের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু এই প্রশ্নগুলো উঠবে যে রাষ্ট্রপতি এটা কিভাবে জারি করলেন, সেটারও আরেকটা আইনি ব্যাখ্যা আছে, আপনার সময় থাকলে আরেকদিন আমি সেটা বুঝিয়ে বলবো। একটু সংক্ষেপে দিতেন। সেটা হলো যে যে মানে জুলাইয়ের পরে কিন্তু আমাদের যখন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তখন সংবিধানের অনেক কিছু কিন্তু অকার্যকর হয়ে পড়ে। হ্যাঁ, যেমন ধরেন আমাদের প্রধান উপদেষ্টার পদ এগুলো কিন্তু সংবিধানে ছিল না। এগুলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে আনা হয়েছিল, আবার পঞ্চদশ সংশোধনী দিয়ে বাতিল করা হয়েছে। কাজেই যখন 2024 সালের 8 অগাস্ট তারিখে ওনারা শপথ নিলেন, এই পদগুলো কিন্তু ছিল না। কাজে এটা আমরা সংবিধানের বাইরে গিয়ে করেছি। এটা একটা উদাহরণ বললাম, অসংখ্য উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। যেমন ধরেন অন্তর্বর্তী সরকার যারা বিদায় নিয়েছেন তারা 130টার মতো অধ্যাদেশ জারি করেছেন। তো অধ্যাদেশ হলো সংসদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি জারি করেন, কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করেন, কিন্তু দেশে তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, তারপরেও উনি এগুলো করেছেন। তারপরে এমনকি আমাদের এই ফেব্রুয়ারি নির্বাচনের কথা যদি বলি, সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন হয়নি। সংবিধান অনুযায়ী এটা যেই সাংসদরা পালিয়ে গেছেন সেই সংসদের মেয়াদ শেষ হওয়ার পরে হওয়ার কথা ছিল,
অথবা যদি আমরা ধরে নিই যে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়াটা সাংবিধানিক ছিল, সেই ক্ষেত্রে ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে তো হয়নি। কাজে সংবিধান অনুযায়ী তো আমি বলতে পারি এমনকি নির্বাচনও হয়নি। কাজে আমরা অনেকগুলো কাজ কিন্তু লিখিত সংবিধানের বাইরে গিয়ে করেছি। তাহলে এগুলোর ভিত্তি কিসের থেকে তৈরি হয়েছে? এগুলোর ভিত্তি তৈরি হয়েছে জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের এক ধরনের ঐক্যমত যে এই কাজগুলো আমাদের দেশের রাষ্ট্রের জনগণের কল্যাণে করা দরকার। সেখান থেকে এবং এই যে জনগণের আকাঙ্ক্ষা এবং ত্যাগ, মানুষ যে হাজারের বেশি মানুষ জীবন দিয়ে যেই ত্যাগ করেছেন দৃষ্টিশক্তি হারিয়ে, এবং একটা বিপ্লব পরবর্তী অবস্থায় এই সমস্ত ত্যাগ এবং মানুষের ইচ্ছার থেকে এক ধরনের আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি তৈরি হয়। তার মাধ্যমে এগুলো তৈরি হয়েছে এবং সেই ক্ষমতার মাধ্যমেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে বলেছেন আপনি এই আদেশ জারি করেন, কারণ তারও তো একটা প্রক্রিয়া আছে। যেমন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক ধরনের চাহিদা ছিল, এর মধ্যে একটা ছিল রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার কমপক্ষে হলেও শুরু করা। শেষ করতে তো ওনারা পারবেন না, শেষ করতে নির্বাচিত প্রতিনিধি লাগবে, কমপক্ষে নিদেন পক্ষে শুরু করা। তো সেই শুরু করার কাজটা ওনারা করেছেন এবং এটা কিন্তু এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রাষ্ট্রপতি এটা জারি করেছেন। তারপরও আমরা যেটা মনে করেছি যে এটা হয়তো পূর্ণাঙ্গ আইনি, এটার ভিত্তি তৈরি হতে হলে এটাতে সরাসরি জনগণের মতামত প্রয়োজন হবে। কাজেই আপনি রাষ্ট্রপতির আদেশ, গণভোট এবং এই সংস্কার পুরো প্রক্রিয়াকে মিলিয়ে একসাথে আপনার বুঝতে হবে। এটা খণ্ডিতভাবে দেখে যে রাষ্ট্রপতির এই আদেশ জারি করার ক্ষমতা নেই বা খণ্ডিতভাবে অন্তর্বর্তী সরকার কেন সংস্কার শুরু করলো, এগুলোকে খণ্ডিতভাবে দেখার সুযোগ নেই। পুরো 2025-এর 5ই অগাস্টের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকে শুরু করে পুরো ঘটনাক্রম, সংস্কার প্রক্রিয়া যেভাবে শুরু হলো, যেভাবে আদেশ জারি হলো, গণভোট হলো, গণভোটে হ্যাঁ ফল হলো, এই পুরোটাকে একসঙ্গে দেখতে হবে সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে। এবং এই পুরোটাকে একসাথে যখন আপনি দেখবেন তখন এটার একটা সাংবিধানিক ভিত্তি তৈরি হয়।